আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে ৮ অধ্যায়, প্রথম পত্র, তাই না? তাহলে আমরা একটু লিখি টিস্যু ও টিস্যু তন্ত্র, এটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে প্রথমে আমরা টিস্যু দেখা যাচ্ছে, যাচ্ছে না? যেটা লিখছে ওটা দেখা যাচ্ছে। আরো নিচে হ্যাঁ, এবার আচ্ছা, তাহলে আমাদের আজকে হলো আলোচনার বিষয় হলো টিস্যু ও টিস্যু তন্ত্র। তাহলে তোমরা টিস্যু তো আগেই পড়ছো, মানে এটা হলো ইয়ার থেকে পড়ছো, 19 এ পড়ছো, তাই না? টিস্যু সম্পর্কে, তাই কি না? আর 10 পৃষ্ঠা আছে, দেখো এইসব 3 দিন তাই না? আচ্ছা, তাহলে দেখো টিস্যু টিস্যু তন্ত্রের মধ্যে এখানে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে টিস্যু কাকে বলে, এটা তো সোজা আগে থেকেই জানো, তাই না? যে একই উৎস থেকে সৃষ্ট, এগুলো আর বলছি না, যেগুলো জানো তোমরা। তাহলে টিস্যুর প্রকারভেদের মধ্যে প্রথমে ভাজক টিস্যু আর স্থির টিস্যু সম্পর্কে বলি। যে ভাজক টিস্যু তো আমরা জানি যে কোষটা বিভাজিত হয় সেটাই তো ভাজক টিস্যু, তাই না? আর স্থির টিস্যু যেটা আসলে বিভাজিত হয় না সেটা হলো স্থির টিস্যু। তবে মনে রাখতে হবে ভাজক টিস্যুটা স্থির টিস্যু সৃষ্টি হয় কিন্তু ভাজক টিস্যু থেকেই। বুঝা গেল কি? যেমন ধরো এটা মনে করো একটা ভাজক টিস্যু কোষ, এটা যদি বিভাজিত হয়ে দুইটা হয়ে যায় তাহলে তখন কিন্তু উপরেরটার নাম ভাজক টিস্যু হয়, এটা ভাজক টিস্যু কোষ, আর নিচেরটা স্থির টিস্যু হয়ে যায়। নিচেরটা কি হয়ে যায়? স্থির টিস্যু হয়ে যায়। আবার যদি ভাজক টিস্যু কোষ বিভাজিত হয় তাহলে এখানে স্থির টিস্যু দুইটা হয়ে যাবে, এই দুইটা কি স্থির টিস্যু, উপরে ভাজক টিস্যু। সবসময় ভাজক টিস্যু উপরে থাকবে আর নিচের দিকে স্থির টিস্যু থাকবে। মূলের ক্ষেত্রে উল্টা, মূলের অগ্রভাগে ভাজক টিস্যু কোষ থাকবে, তাই না? আর উপরের দিকে আবার স্থির টিস্যু থাকবে। সবসময় অগ্রভাগে, মূল বা কাণ্ডের অগ্রভাগে ভাজক টিস্যু থাকে, যার জন্য বিভাজিত হতে থাকে। তো এইভাবে স্থির টিস্যু তৈরি হয়। কিন্তু স্থির টিস্যু আবার কখনো কখনো যে গাছকে মোটা করার জন্য স্থির টিস্যু যদি বিভাজনক্ষম হয়ে যায় তাহলে এটা সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে পরবর্তী পর্যায়ের ভাজক টিস্যু। এটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু, সেটা আমরা শিখবো পরে। এবার দেখো ভাজক টিস্যু কাকে বলে, এটাও কেন হলো কোশ্চেন, যে কোষগুলো বিভাজিত হয় তাই ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু হলো ভাজক টিস্যু। এখন দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আচ্ছা, এই বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের যেগুলো বুঝতে সমস্যা সেগুলো শুধু আলোচনা করি, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, মানে এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। এখানে তোমাদের সমস্যার মধ্যে হতে পারে দুইটা পয়েন্ট সমস্যা হতে পারে, বাকি কোনোটাই তোমাদের সমস্যা থাকবে না। দুইটার মধ্যে একটা আছে কি, দেখো যে কোষগুলো সবসময় বিপাকীয় অবস্থায় থাকে, এটা হলো 8 নম্বর পয়েন্টে। দেখো এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি, সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। তো ধারণা আছে, বলো তো বিপাকীয় ব্যাপারটা কি? হ্যাঁ, বৈশিষ্ট্য সিকিউ হিসেবে আসে, আবার এমসিকিউ হিসেবে আসে। তবে এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন বিভাজন হার বেশি, আমরা বুঝাচ্ছি মানে খুবই তাড়াতাড়ি বিভাজিত হতে পারে। না, বিভাগীয় হার বেশি বলে এদের তাড়াতাড়ি বিভাজন ঘটে। তো তাহলে বিপাক জিনিসটা কি? দেখো পরিপাক আর বিপাক এই দুটো শব্দ শুনলে অনেকেই কিন্তু বিপাকে পড়ে যায় যে একই রকম। তাহলে পরিপাক হচ্ছে যে পরিপাক তন্ত্রের মধ্যে, অর্থাৎ কোষ দিয়ে ঘেরা একটা থলির মধ্যে ঘটে, কোষের মধ্যে কিন্তু ঘটে না পরিপাক। বুঝা গেল কি? তাহলে পরিপাকের কিন্তু সরল বাংলা হলো চূর্ণ করা বা ক্ষুদ্র করা, এরকম কিছু বোঝায় পরিপাকের আসল বাংলা। হ্যাঁ, তাহলে পরিপাকটা কোষ দিয়ে ঘেরা থলির মধ্যে হচ্ছে, কিন্তু বিপাক হয়, বিপাকটা কি? এটা হলো কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে সেটাই বিপাক। কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে সেটাই কি? বিপাক। বুঝা গেল কি? আর কোষের বাইরে পরিপাক তন্ত্রের মধ্যে কোষ দিয়ে ঘেরা থলির মধ্যে যদি হয় তাহলে সেটা হলো পরিপাক। বুঝা গেল কি? তবে ল্যাবরেটরিতে কোনো পরীক্ষা হলে পরীক্ষার সময় ওটা কিন্তু কোনো বিপাক না, আর কোনো পরিপাক না। পরিপাক বলতে শারীরবৃত্তীয় প্রক্রিয়া থাকতে হবে, তাই না? শরীর সম্পর্কিত হতে হবে, ঠিক আছে? আর ক্রিয়া বিক্রিয়া সেটা আবার কোষের মধ্যে করতে হবে, কোষের মধ্যে ক্রিয়া বিক্রিয়া সেটাই বিপাক। এই শব্দ ছাড়া বাকি সবগুলো তোমরা পড়লে বুঝবা। এবার দেখো যে আরেকটা কথা বলা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে। প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক জিনিসটা কি? প্রোপ্লাস্টিক হলো, আমরা জানি প্লাস্টিক তো আসলে এরকম হয় যে এর হচ্ছে ভিতরের দিকে কিছু থাইলোকয়েড থাকে, তাই না? এরকম থাইলোকয়েডের বাংলা অর্থ কি মনে আছে?
থাইলোকাইড মানে লম্বা থলের মতো, এর মতো, বুঝা গেল কি? থাইলোকাইড মানে হলো লম্বা থলের মতো, এরকম কিছু গঠন, এটা হলো থাইলোকাইড। তো এই থাইলোকাইড যুক্ত অবস্থা, এরা যুক্ত হয়ে থাকবে এবং একটার সাথে আরেকটা কানেকশন থাকবে। এই যে এটার নাম কি? স্টোমা ল্যামেলাম বলা হয়, তাই না? ল্যামেলাম মানে সূক্ষ্ম নালী, ল্যামেলাম মানে সূক্ষ্ম নালী, ল্যামেলাম মানে সূক্ষ্ম নালী। কিন্তু এটা হলো প্লাস্টিক। কিন্তু প্রোপ্লাস্টিক কেমন হয়? প্রোপ্লাস্টিক কিন্তু এরকম সাদা গোছানো থাকবে না। প্রোপ্লাস্টিকে এই যে থাইলোকাইডগুলো, এরা এই জায়গায় বিচ্ছিন্ন ভাবে থাকবে, কেউ কারোর সাথে গুচ্ছভাবে থাকবে না। এটা হলো প্রোপ্লাস্টিক, এটা হলো প্রোপ্লাস্টিক। বাকিগুলো কিন্তু বুঝতে পারবা, তাহলে সময় নষ্ট না করে আমরা সামনে আগাই। হ্যাঁ, এবার দেখো ভাজক টিস্যু কাজ, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। তবে ভাজক টিস্যু কাজটা ক্ষয়ের জন্য করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মূলত বেশিরভাগ সময় আসে এমসিকিউ হিসেবে ক্ষয়ের জন্য, কিন্তু কখনো কখনো গয়ের জন্য আসে। তো এই জন্য এটা আমরা একবারে গয়ের জন্য মুখস্থ করব। এখানে কিন্তু 13টা পয়েন্ট আছে, অন্তত 10টা মুখস্থ করতে হবে যদি গয়ের জন্য আসে। আচ্ছা, এবার আমরা চলে আসি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু। সরাসরি উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, এটা সিকিউ। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর মধ্যে প্রথমে দেখো বলা হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তো প্রারম্ভিক ভাজক টিস্যু কোনটা হয় জানো? এই যে ধরো প্রারম্ভিক ভাজক টিস্যুটা এরকম, প্রারম্ভিক বলি যেটা, হ্যাঁ, এটা কেমন? প্রারম্ভিক হচ্ছে, মনে করো এটা একটা ভ্রূণ, ভ্রূণের আগার দিকে অনেক কোষ, গোটা অংশ জড়িত কোষ, তাই না? কোষ আছে। এখন এই ভ্রূণের প্রথম যে বিভাজনটা ঘটবে, এবং সেই বিভাজনটা ঘটবে কোথায়? এই যে শীর্ষে যে কোষগুলো আছে, তাই না? এই কোষগুলো কিন্তু প্রথম বিভাজন ঘটাবে। তো এই কোষগুলোকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু, কারণ এই প্রথম বিভাজনটা শুরু করে মনে হলো এখানে নতুন কিছু কোষ তৈরি করলো। তাহলে এই যে নীলটা, এর নাম হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। এই নীলটার নাম কি? প্রারম্ভিক ভাজক টিস্যু। এটা হলো প্রারম্ভিক, এর নাম হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। আর লালটা প্রাইমারি ভাজক টিস্যু। লালটা কি? প্রাইমারি ভাজক টিস্যু। এটা হলো প্রাইমারি ভাজক টিস্যু, আর নিচেরটা হলো প্রারম্ভিক। এটা হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। হ্যাঁ, এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। বুঝতে পেরেছো? তাহলে এবার একটু যদি বইয়ের ভাষা আমরা পড়ি, একটু দেখি, কারণ এখানে না বোঝা থাকতেও পারে। প্রথম কথা হলো প্রোমেরিস্টেম কি বলছে দেখো, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে যে ক্ষুদ্র অঞ্চল রয়েছে সেখান থেকে প্রাইমারি ভাজক টিস্যু হয়। তার মানে এই যে ভ্রূণের উপরের দিকে ধরো যে মুকুল, মানে যেখান থেকে চারা তৈরি হবে, সেই কথা বলছে এর অগ্রভাগে, অথবা মূল, এখান থেকে তো এক পর্যায়ে মূল হবে, তাই না? তাই এই মূলের অগ্রভাগে, তাহলে মুকুলের অগ্রভাগে যেটা কাণ্ড তৈরি করবে, তাই কাণ্ডের অগ্রভাগে, আর নিচের দিকে হলো মূলের অগ্রভাগে। এই দুই জায়গায় যে কোষগুলো থাকে, এই যে বলছে ক্ষুদ্র অঞ্চল রয়েছে, অনেকগুলো কোষ, তো যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি হবে সেই টিস্যুকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। আর প্রাইমারি কি হচ্ছে? যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। দেখো, মনে করো এটা হলো ভ্রূণ অবস্থায় এই কোষগুলো তৈরি হলো, তাই এর নাম প্রাইমারি। তাই এর নাম কি? প্রাইমারি। সমস্যা হচ্ছে বুঝতে? সমস্যা নাই তো? আচ্ছা রোহান, সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে এবার আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু ব্যাপারটা জানি। সেকেন্ডারি ভাজক টিস্যু ব্যাপারটা হলো এরকম যে ধরো এটা ভাজক টিস্যু কোষ বারবার বিভাজিত হচ্ছে, নিচে হলো স্থায়ী টিস্যু হচ্ছে, এই তিনটা মনে হলো স্থায়ী টিস্যু হইছে, উপরে ভাজক টিস্যু। এখন স্থায়ী টিস্যু এটা ফিল করে যে আমি তো অনেক উঠছি, কিন্তু আমি তো পোস্তে মোটা হচ্ছে না, তাহলে তো আমি দাঁড়ায় থাকতে পারবো না। একটা গাছের ক্ষেত্রে যদি খালি লম্বাই হয়, পোস্ত যদি না বাড়ে, তাহলে তো ওই গাছটা দাঁড়ায় থাকার সমস্যা। তখন ভার সৃষ্টি হলে ওই কোষগুলা উদ্দীপ্ত হয় এবং বিভাজন শুরু করে দেয়। বিভাজনের সময় দুই পাশে বিভাজন ঘটে, চারিদিকে বিভাজন ঘটে, অর্থাৎ স্থায়ী টিস্যুর বিভাজন ঘটে। তখন এদেরকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তার মানে হলো প্রাথমিক অবস্থায় না, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময় উৎপন্ন হয়, পরবর্তীতে উৎপন্ন হয়েছে, সেটাই হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। এখানে কিছু উদাহরণ আছে, দেখো যে কড ক্যামিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যামিয়াম। এই জিনিসটা একটু বোঝার জন্য, এই দুটো শব্দ বোঝার জন্য একটু সাহায্য বুঝতে হবে। হ্যাঁ, কড ক্যামিয়াম জিনিসটা আসলে কি? কড ক্যামিয়াম জিনিসটা কি একটু খেয়াল করো। কড ক্যামিয়াম হলো, মনে করো উপরের দিকে এটা হলো অ্যাপিডার্মিস, ঠিক
যেমন হলো এপিডার্মিস কোষ, এর নিচে আছে মনে করো হাইপোডার্মিস, এর নিচে মনে করো হাইপোডার্মিস, হাইপোডার্মিস মানে অধোতক। হাইপোডার্মিস কোষগুলা সাধারণত কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা হয়, একটু মোটা হয়, হ্যাঁ, এবং এর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এটাই হলো হাইপোডার্মিসের মূল কথা। তো হাইপোডার্মিস একটা মাত্র কোষ দিয়ে গঠিত তা কিন্তু না, অনেকগুলো কোষ দিয়ে গঠিত। আমি এখানে দুইটা ধরে দিলাম, কিন্তু আসলে অনেকগুলো কোষ দিয়ে গঠিত, ঠিক আছে, দুইটা দিলাম। তো হাইপোডার্মিস কিন্তু কাণ্ডে থাকে, এটা মনে রাখতে হবে, আমরা পরে জানবো। হাইপোডার্মিস কাণ্ডে থাকে কিন্তু মূলে থাকে না। মূলে না থাকার কারণ কি? কারণ মূল হচ্ছে পানি তুলে, আর হাইপোডার্মিস যদি থাকে তাহলে মূল তো পানি তুলতে পারবে না, কারণ হাইপোডার্মিস তো আন্তঃকোষীয় ভাগবিহীন এবং পুরু কোষ প্রাচীর, তাহলে পানি তো উঠবে না। সেই কারণে মূলে কিন্তু কখনোই হাইপোডার্মিস থাকবে না, মানে গোলায় ফেলার কোনো কারণ নাই। কোথায় থাকে কোথায় থাকে না, তুমি চোখ কান বন্ধ করে এটা মাথায় নিয়ে নিবা, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, মূল মানেই সেখানে হাইপোডার্মিস থাকতেই পারে না। থাকলে পানি তুলতে পারবে, থাকলে পানি তুলতে পারবে না, সেজন্য ওরা থাকে না, এটা মাথায় নিবা, ঠিক আছে। এটা ধরো কাণ্ড দেখাচ্ছি, হ্যাঁ, নীল নীল কালার যেটা ওটা এপিডার্মিস মানে বৈতক। এপিডার্মিস মানে কি? বৈতক। হ্যাঁ বলো কি? হাইপোডার্মিস মানে অধোতক। হাইপোডার্মিস মানে অধোতক, এটাকে বলা হয় অধোতক। অধোতক যেমন আমরা বলি না তোমার অধঃপতন হয়েছে, মানে কি নিম্ন দিকে, তার মানে এটা নিচে, এটাই হলো বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো যে এপিডার্মিস আর হাইপোডার্মিস হলো, হাইপোডার্মিস হলো স্থায়ী টিস্যুর কোষ, হ্যাঁ, এরা স্থায়ী টিস্যু, এটা হলো স্থায়ী টিস্যু। এখন এরা স্থায়ী টিস্যু, এরা এখন এই যে বিভাজন হবে, যখন চাপ সৃষ্টি হবে গাছের উপরে, কাণ্ডের উপরে, তখন এরা উদ্দীপ্ত হবে এবং বিভাজন শুরু করে দেবে। এরা যদি বিভাজিত হয় তাহলে যে কাজটা করবে দেখো, বিভাজিত হওয়ার সাথে সাথে তারা যে কোষটা তৈরি করবে, তারা একটা বিশেষ এক ধরনের কোষ তৈরি করবে। এই কোষটাই, এই যে বিশেষ ধরনের যে কোষ তৈরি করলো, এই কোষটারই নাম হলো, এই যে বিশেষ এক ধরনের কোষ তৈরি করলো, এই কোষেরই নাম সেকেন্ডারি ভাজক টিস্যু বিভাজিত হয়ে যে কোষ তৈরি করলো তার নাম কর ক্যাম্বিয়াম। এরকম কেন হলো বলছি, কর ক্যাম্বিয়াম। স্যার এটা দূরে হয়ে যাবে। ও দূরে না, আসলে কাছেই হয়, কিন্তু আমি দূরে করলাম এই কারণে, কর ক্যাম্বিয়াম পরে আবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে আরো কিছু কোষ তৈরি করে, যেমন সামনের দিকে করে, আবার ভিতরের দিকেও করে। এই যে সামনের দিকে করে না, এরা বারবার বিভাজিত হয়ে আরো অনেকগুলো স্থায়ী টিস্যু তৈরি করে। ওই কর ক্যাম্বিয়াম নিয়ে অনেক স্থায়ী টিস্যু তৈরি করছে, এগুলো কিন্তু স্থায়ী টিস্যু। এদের নাম হলো ফিলেম বা কর্কশ। এদের নাম হলো ফিলেম বা কর্কশ। এদের হলো ফিলেম বা কর্কশ, হ্যাঁ। তো এই ফিলেম বা কর্কশ তৈরি করলো, তাহলে এটার নাম কি? ফিলেম। পরে আমি বাংলাগুলো বলছি এরকম নাম কেন হলো, ফিলেম বা কর্কশ। আবার এই মাতৃ অবস্থায় মাতৃকোষের মধ্যে থাকে, বারবার বিভাজিত হয়, আবার নিচের দিকেও বিভাজন ঘটায়, ঘটিয়ে এখানে যে কোষগুলো তৈরি করে নিউক্লিয়াসযুক্ত, এই কোষগুলা সেকেন্ডারি কর্টেক্স, এটাকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। এটা অনেকগুলো হয়, আমি অল্প দেখলাম, এটা হলো সেকেন্ডারি কর্টেক্স। সেকেন্ডারি কর্টেক্স, সেকেন্ডারি কর্টেক্স। তো আগে একটু আঁকো। এখন এই সবগুলোকে একসাথে কিন্তু একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সবগুলোকে একসাথে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এই তিনটে কোষকে একসাথে বলা হয় পেরিডার্ম। পেরিডার্ম, পেরিডার্ম বলা হয়। পেরিডার্ম কথাটা বইয়ের মধ্যে পাবা, কিন্তু ওখানে ব্যাখ্যা নাই যে পেরিডার্ম জিনিসটা আসলে কি। এটা করে পড়ো। তাড়াতাড়ি করতে হবে।
হ্যাঁ, ছবি টবি আঁকতে হবে না, এটা আমরা বোঝানোর জন্য, ছবি আঁকতে হবে না পরীক্ষায়। এই অবস্থান অনুযায়ী তারপরে এই হ্যাঁ, অবস্থান অনুযায়ী কোশ্চেন, তারপরে হলো হ্যাঁ 3টে, তবে এটা খুব কম আসে, তো আজকে খুবই কম আসে। তো তাড়াহুড়ো করে করো, মানে এইভাবে একসাথে দুই কাজ করা মুশকিল, মানে বোঝা আর হচ্ছে আঁকানো, তাই না? হয়ে গেছে অবশ্যই হয় প্রথম বাচ্চা নাম নাম মুফাসসির, আমার মাঝে মাঝে মনে থাকে না, মুফাসসির মুফাসসির মনে হয়। মোসা তো চার চার আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি, এবার হলো হইছে তাই না? আচ্ছা, এবার খেয়াল করো, মানে এটার উদাহরণ হিসেবে হচ্ছে কেন যে করকেমিয়াম, কারণ দেখো প্রথমে যে লাল লাল কোষ এরা ইসেট টিস্যু, যে লাস্টের যে কোষ এরা হলো প্রথম বিভাজনক্ষম হয়ে গেল, বিভাজনক্ষম হয়ে আসলে এত দূরে তো হয় না, এখানেই মনে করো এই কোষগুলো তৈরি হয়, হওয়ার পর করকেমিয়াম তৈরি করে, করকেমিয়াম তৈরি করার পর আবার বিভাজিত হলে এখানে নতুন কোষ তৈরি করবে। আমি এটা দূরে কেন আঁকলাম, এখানে আঁকলে তো এর মধ্যে আর আমি একে সরাতে পারতাম না, তাই না? গাছ তো ঠিকই সরাই ফেলছে, ওকে তাই না, ঠেলে ঠেলে আর দূরে সরাই ফেলছে, তাই না? এই জন্য দূরে আঁকলাম। হ্যাঁ, এখন এরকম নাম কেন হয়েছে যে করক্যামিয়াম নামকরণ কেন হলো? ক্যামিয়াম মানে হলো পরিবর্তনকারী কোষ, ক্যামিয়াম মানে পরিবর্তনকারী কোষ, ক্যামিয়ামের বাংলা অর্থ পরিবর্তনকারী কোষ, তবে এটা ভাজক টিস্যুর মতোই কাজ করে, ভাজক টিস্যুর মতোই বৈশিষ্ট্য, ভাজক টিস্যু যেমন বিভাজিত হয় ক্যামিয়াম এরকম বিভাজিত হতে পারে। আর কর্ক মানে কি? কর্ক মানে বাকল, কর্কের বাংলা অর্থ কি? বাকল। সাধারণত এই কোষগুলা গাছ মোটা হয়ে গেলে এক পর্যায়ে বাকলে পরিণত হয়ে যায়, এই কোষগুলার ম্যাক্সিমাম কোষ কিসে পরিণত হয়ে যায়? বাকলে পরিণত হয়ে যায়। যেহেতু এরা এক পর্যায়ে বাকলে পরিণত হবে তাই এর নাম কর্ক। কর্ক মানে বাকল, কর্ক মানে কি? বাকল। তাহলে প্রথমে যে কোষটা তৈরি করলো পরিবর্তনকারী বাকল কোষ, পরিবর্তনকারী বাকল কোষ, পরবর্তীতে বাকল কোষ তৈরি করলো। কেন? পরবর্তীতে একসময় গাছ মোটা হলে একসময় দেখবে গাছের ছাল হয় না, ওগুলা ওর মধ্যে কিন্তু কর্কশী আছে, ওগুলো মরে গেছে। আসলে গাছের যে বাকল ওটা কিন্তু মরা কোষ, এটা কি? মরা কোষ, বুঝতে গেল? তাহলে এখানে উদাহরণ হিসেবে যে করক্যামিয়াম বলছে কেন, কারণ দেখো এই যে স্থায়ী টিস্যু সেটা বিভাজিত হয়ে এটা হলো না, তাই উদাহরণে বলা হচ্ছে করক্যামিয়াম হয়। আরেকটা কি হয়? ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম। ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম কিভাবে হয়? প্রথম কথা হলো ইন্টার মানে কি? মাঝে, ভ্যাসিকুলার মানে পরিবহন করা, দুই পরিবহন কলার মাঝে, দুই পরিবহন কলার মাঝে, মনে করো এখানে একটা পরিবহন কলা, এখানে একটা পরিবহন কলা, ধরো এটা একটা পরিবহন কলা, এটা ফ্লোয়েম, এটা মনে করো জাইলেম, এটা ফ্লোয়েম, এটা মনে করো জাইলেম, আর মাঝেরটা হলো পরিবর্তনকারী কোষ বা ক্যামিয়াম। তো এটা তো ক্যামিয়াম, এইটার নাম কি? ক্যামিয়াম, এটার নাম হলো ক্যামিয়াম। এখন বলা হচ্ছে ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম, মানে কি? দুই পরিবহন কলা, পরিবহন কলার মাঝের ক্যামিয়াম। তাহলে দেখো তো তাই হচ্ছে কিনা। এইখানে এবার কি হবে? দুই পরিবহন কলার মাঝে এই যে ক্যামিয়াম এটা বিভাজিত হয়ে এই বরাবর চলে আসে, মানে এর মাঝে চলে আসে। হ্যাঁ, যখন মাঝে চলে আসে, এখানে চলে আসলো, এখানে ধরো আমি একটু অন্য কালি দিই, তাহলে এটার নাম ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম হচ্ছে, ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম। ইন্টারভ্যাসিকুলার এটাকে আসলে বলা হয় ইন্টারভ্যাসিকুলার টিস্যু, ইন্টারভ্যাসিকুলার টিস্যু। এখন এই ইন্টারভ্যাসিকুলার টিস্যু সে যদি আবার বিভাজিত হয় হয়ে কোষ তৈরি করে, তখন এই কোষগুলোর নাম ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম। এর নাম কি? ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম, ইন্টারভ্যাসিকুলার ক্যামিয়াম। তাহলে দুইটা পরিবহন কলার মাঝের ক্যামিয়াম, এরা দুইটা পরিবহন কলার মাঝের পরিবর্তনকারী কোষ, বুঝা গেল? এই এখন এগুলো তো বই নাই, এই জন্য একটু আঁকলে তোমার পরে মনে থাকবে নাকি। এবার দেখো অবস্থান অনুসারে, এটা অবশ্য সোজা, হ্যাঁ, এটারও ছবি লাগবে না। অবস্থান অনুযায়ী আমরা জানি ভাজক টিস্যু সবসময় শীর্ষে থাকে,
এটা আঁকা হয়নি? চক্রটা কেমন মানে পরে কিন্তু মনে থাকবে না। স্যার এসিটা কমাতে হবে বুঝছেন? আচ্ছা, তাহলে এবার আমরা একটু খেয়াল করি অবস্থান অনুসারে কি যে শীর্ষে যে ভাজিক টিস্যু থাকে কোনো গাছের শীর্ষে থাকেই তো সবসময়, তাই না? তাহলে ওটাকে বলবো শীর্ষস্থ ভাজিক টিস্যু। আর যদি কোনো ভাজিক টিস্যু পার্শ্ব দিকে থাকে, থাকেও কিন্তু পার্শ্ব দিকে না থাকলে নতুন চারা শাখা তৈরি হবে না, একটা গাছের যে ডাল বের হয় না, পার্শ্ব দিকে ভাজিক টিস্যু থাকে, ওই জন্য কিন্তু নতুন ডাল বের হয়, নতুন পাতা বের হয়। তাহলে পার্শ্ব দিকে থাকলে সেটা পার্শ্বীয় ভাজিক টিস্যু। আরেকটা হলো ইন্টারক্যালেটেড, মানে এটা তো হ্যাঁ ইন্টারক্যালেটেড কেমন, যেমন হচ্ছে এরকম আর কি, যে আমরা যে বাঁশ দেখি না, সেই বাঁশে দেখবা এখানে একটা গিরা থাকে, এখানে আরেকটা গিরা থাকে, এখানে আরেকটা গিরা থাকে, তাই না? এখানে আরেকটা গিরা থাকে। অ্যাকচুয়ালি এই গিরাগুলোই কিন্তু ভাজক টিস্যু। এটা কি ভাজক টিস্যু? হ্যাঁ, এই গিরা বলতে বাঁশের যে মাঝে থাকে, হ্যাঁ ওইটাই কিন্তু আসলে ভাজক টিস্যু, ওইটাই ভাজক টিস্যু। আর সাদা অংশ কিন্তু স্থায়ী টিস্যু। তাহলে এখন এই যে এই দুই স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু, দুই স্থায়ী টিস্যুর মাঝে ভাজক টিস্যু আছে না, ওই জন্য এর নাম নিবেশিত। ওই জন্য এর নাম কি? নিবেশিত। ওই জন্য এর নাম হলো নিবেশিত। বুঝা গেল? বুঝলেন? বলা যাবে ও নিবেশিত, নিবেশিত বই আছে দেখো, পরে পৃষ্ঠা উল্টাও। হ্যাঁ ইন্টার, দেখো এখানে লেখা আছে ইন্টার ক্যালারি বা নিবেশিত, ঠিক আছে? তাহলে এখানে উদাহরণগুলো এখানে যেমন পার্শ্ব ভাজক টিস্যুতে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আছে, কর ক্যাম্বিয়াম আছে, আগের মতোই, তাই না? আর হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু উদাহরণে ঘাস জাতীয় উদ্ভিদ আছে, পাইন আছে, হর্সটেইল আছে। ঘাস জাতীয় উদ্ভিদ আছে পাইন। পাইনের সরল বাংলা অর্থ হলো সূচের মতো, এদের যে পাতাগুলো হয় খুব চোখা হয় আগা, ওই জন্য এরকম নাম হয়েছে। হর্সটেইল মানে ঘোড়ার লেজের মতো, হর্সটেইল মানে ঘোড়ার লেজের মতো এরকম আর কি। হ্যাঁ আচ্ছা, তারপর বলছে এখানে উদাহরণে পত্র মূল মধ্য পর্বের গোড়ায়। আচ্ছা দেখো পত্রমূল, আমরা যে পাতা আর কি হতে দেখি, যে পাতা ধরো এখান থেকে একটা পাতা বের হচ্ছে, এই যে পাতা বের হলো, পাতার ঠিক এই জায়গাটাই হলো পত্রমূল, যেখান থেকে পাতা বের হচ্ছে ওটাই হলো পত্রমূল। হ্যাঁ তাহলে ওটা পার্শ্বীয় ভাজক টিস্যু, পত্রমূল, ঠিক আছে? আর আরেকটা বলছে যে মধ্য পর্বের গোড়া। মধ্য পর্ব বলতে দেখো একটা পর্ব, পর্ব বলতে তো এই দুটো কি পর্ব, তাহলে মধ্য পর্ব কি? পর্ব নিচ থেকে এইখান থেকে নিয়ে এইটুকু পর্যন্ত, এটা হলো পর্ব মধ্য। হ্যাঁ হ্যাঁ, দুই পর্বের মাঝে যে সাদা অংশটা যতটুকু পর্যন্ত আছে সেটাই হলো মধ্য পর্ব। বুঝা গেল? দুইটা পর্বের মাঝে যে সাদা অংশ আছে, স্থায়ী টিস্যুগুলো আছে না, ওইটাই হলো মধ্য পর্ব। তাহলে মধ্য পর্বের গোড়া বলতে আমরা এই ভাজক টিস্যু কোথায় বলছে? মধ্য পর্বের গোড়া এই যে ভাজক টিস্যু, তাই না? এইগুলো হলো উদাহরণ। তাহলে এখান থেকে আর কিছু নাই মানে পড়ার মতো। এবার দেখো নিবেশিত আর পার্শ্ব ভাজক টিস্যু পার্থক্য তিনটা পড়ে রাখবা ক্ষয়ের জন্য। এবার আমরা চলে আসি কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করা হচ্ছে তিন ভাগে। একটা হলো মাস ভাজক টিস্যু। মাসের বাংলা অর্থ পিণ্ড। মাসের বাংলা অর্থ কি? পিণ্ড। মাসের বাংলা অর্থ হলো পিণ্ড। কেন এরকম পিণ্ড নাম হয়েছে? যে ভাজক টিস্যুর কোষ চারিদিকে বিভাজিত হয়, সব দিকে বিভাজিত হয়, যার জন্য দেখা যায় ফল যেমন সব দিকে বিভাজিত হয় বলে গোলগাল হয়। বুঝা গেল কি? তাহলে তারপরে হচ্ছে শস্য টিস্যু, এন্ডোস্পার্ম, যেটা বীজের মধ্যে থাকে, তাই না? তো সেটাও কিন্তু চারিদিকে বিভাজিত হয়। তাহলে সব দিকে বিভাজিত হলে জিনিসটা একটু গোলগাল স্ফীত হবে, সেটাই বলা হয় মাস ভাজক টিস্যু, মানে সব দিকে বিভাজিত হয়। বুঝা গেল? হ্যাঁ বলো। মজ্জা কর্টেক্স আমরা সামনে জানবো। আচ্ছা তাও একটু দেখে নাও। দেখো মজ্জা আমরা যদি একটা কাণ্ডের পুস্ত বরাবর কাটি, তাহলে আমরা কিছু প্যারেনকাইমা জাতীয় কোষ দেখবো, যে এই কোষ দিয়ে মজ্জা গঠিত। এটাও কিন্তু স্ফীত, চারিদিকে বিভাজিত হয়, গোল মতো হয়ে যায় মজ্জাটা, ঠিক আছে? তাহলে গোল মতো হয়ে যায়, এই জন্য এরকম নাম হয়েছে। আর মজ্জা নামকরণের কারণ কি? মজ্জার বাংলা অর্থ হলো সফট, নরম। তো
তো এই কোষগুলো প্যারেনকাইমা জাতীয়, খুব নরম হয়, এই জন্য এর নাম হলো মজ্জা হয়েছে। স্যার প্যারাকাইমা কোষটা কেমন? ও প্যারেনকাইমা কোষের হলো যে কোষ প্রাচীর যেটা হয় সব দিকে সমান এবং পাতলা হবে, এটা হলো প্যারেনকাইমা কোষ। সব দিকে কি হবে, কোলেনকাইমা নাম শুনছো না? কোলেনকাইমা, কোলেনকাইমা জায়গায় জায়গায় কি মোটা হয়, তাই না? স্ক্লেরন মানে তো শক্ত, তাই না? তো প্যারেনকাইমা হলো এই কোষগুলা অনেক বেশি পানি ধারণ করে রাখে, এই জন্য প্যারেনকাইমা বাংলা অর্থ কিন্তু কিন্তু হলো পানি ধারণ করে। কোষটার নাম কি? পানি ধারণ করে, অনেক সাইটোপ্লাজম ধরে রাখতে পারে এরা, হ্যাঁ, কিন্তু এর কোষ প্রাচীর পাতলা হয়। এটা হলো প্যারেনকাইমার একটা বৈশিষ্ট্য। এবং তোমার হলো গোলাকার বা ডিম্বাকৃতি ধরনের হয়, এদের মাঝে মাঝে আন্তঃকোষীয় ভাব থাকে, এটা হলো প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে এই মজ্জার কথা বলছি, বুঝে গেল? আচ্ছা, আর কিছু আছে না বুঝার? তাহলে এবার আমরা হচ্ছে চলে আসি, ও কর্টেক্স বললাম। কর্টেক্স হলো কোনটাকে বলে? কর্টেক্সের সরল বাংলা অর্থ কিন্তু প্রাচীর। এই যে এটাও কিন্তু কর্টেক্স, এটা কি? কর্টেক্স, সেকেন্ডারি কর্টেক্স। তো আরো কিন্তু কর্টেক্স আগেই ছিল উদ্ভিদে, পরে আবার হয়েছে, তাহলে তখন এটা সেকেন্ডারি কর্টেক্স, পরে আবার হয়েছে সেকেন্ডারি কর্টেক্স। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে প্লেট ভাজক টিস্যু, প্লেটের সরল বাংলা অর্থ কিন্তু সমান, প্লেটের সরল বাংলা অর্থ কি? সমান। তো প্লেটের ক্ষেত্রে কি হয়, পাতার ক্ষেত্রে দেখো যে পাতার দুই দিকে বিভাজন ঘটে, একটা হলো পত্র ফলককে বড় করে, পত্র ফলককে কি করে? বড় করে। আর একটা পাতাকে কি করে? মোটা বানায়। তাহলে দুই দিকে বিভাজন হচ্ছে, একটা পাতাকে মোটা বানাতে সাহায্য করছে, যেমন পুঁই শাকের পাতা অনেক মোটা না, আর বটের পাতা কিন্তু পাতলা, তার মানে পুঁই শাকের পাতার পোস্ত বরাবর বিভাজিত হয়ে হয়ে ওকে বেশ মোটা বানাইছে। কাঁঠালের পাতাও কি? মোটা, তাই না? আবার আয়তনে বড় করছে, তাহলে দুই দিকে বিভাজন হয়েছে, এটাকে বলা হবে যে এটাই হলো প্লেট ভাজক টিস্যু। দুই দিকে বিভাজন হলে তাকে বলা হবে প্লেট ভাজক টিস্যু। সর্বশেষ হলো, আমাদের স্যার অ্যালোভেরা কি থাকে? হ্যাঁ বলো। অ্যালোভেরা কি থাকে, মাছ না প্লেট? না, প্লেট। অ্যালোভেরা তো প্লেট থাকে। অ্যালোভেরা প্লেট, দুই দিকে বিভাজন ঘটে। আচ্ছা, এবার দেখো যে আরেকটা বলা হচ্ছে রিব ভাজক টিস্যু, পাতা আর বধিষ্ণু বহিতক, এটা দুই দিকে বিভাজন ঘটে, গায়ে উপরে এবং পার্শ্ব দিকে। আচ্ছা, এবার রিব ভাজক টিস্যু, রিবের সরল বাংলা অর্থ কি জানো? পাশ থেকে বের হওয়া, পাশে দিকে কিছু বের হলে তাকে বলা হয় রিব, পাশে দিকে কিছু বের হলে তাকে বলা হয় রিব। তো এখানে দেখো, খেয়াল করো, এই যে মজ্জার পার্শ্ব দিকে বের হচ্ছে, একটাই কোষ দিয়ে ঘেরা অংশ, এভাবে একটাই কোষ দিয়ে ঘেরা, মানে একটাই কোষ বারবার বিভাজিত হচ্ছে, একটা কোষ বারবার বিভাজিত হচ্ছে, একটাই কোষ বারবার বিভাজিত হচ্ছে, তাই এটা হলো পার্শ্ব থেকে বের হওয়া। রিব মানে কি? পার্শ্ব থেকে বের হওয়া। তাহলে এটা হলো একদিকে বিভাজন ঘটবে, এটা হলো মজ্জা রশি, এটা হলো মজ্জা রশি। এবার দেখো কাজ, এটা এইটুকু পর্যন্ত সৃজনশীল, আর কাজ অনুসারে এমসিকিউ, কাজ অনুসারে এমসিকিউ, কাজ অনুসারে। তাহলে দেখো এখন কাজ অনুসারে কি? প্রোটোডার্ম, প্রোটো মানে আদি, ডার্ম মানে ত্বক, অর্থাৎ যে ভাজক টিস্যুর কোষ প্রথম থেকেই উদ্ভিদের ত্বক তৈরিতে নিয়োজিত তাকে বলা হয় প্রোটোডার্ম। তাই বলছে যে ভাজক টিস্যু কোষ সময় উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, মানে একবারে উদ্ভিদের ভ্রূণের পর থেকে সেই ত্বক সৃষ্টি করাই কাজ করে, এই জন্য এর নাম হলো প্রোটোডার্ম। তো মূল কাণ্ড, এদের শাখা-প্রশাখার ত্বক এগুলা সৃষ্টি করে। প্রোক্যাম্বিয়াম, এটা একটু বোঝার আছে, প্রোক্যাম্বিয়ামটা দেখো। প্রোক্যাম্বিয়ামটা কেমন? প্রোক্যাম্বিয়ামটা হলো, মনে করো ভাজক টিস্যু কোষ বারবার বিভাজিত হয়ে নতুন নতুন ভাজক টিস্যু কোষই তৈরি করছে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন ভাজক টিস্যু কোষ তৈরি করতে করতে হঠাৎ করে একটা বড় আকৃতির ভাজক টিস্যু কোষ তৈরি করে ফেলে উদ্ভিদ, জায়গায় জায়গায় এরকম হয়, তখনই এর নাম হয় আদি পরিবর্তনকারী কোষ বা প্রোক্যাম্বিয়াম। এখানে তাই করলো একটা বড় আকৃতির কোষ তৈরি করে ফেললো, তখন এর নাম হলো প্রোক্যাম্বিয়াম, মানে আদি, প্রোক্যাম্বিয়াম মানে আদি পরিবর্তনকারী কোষ। প্রো মানে আদি, তাই না? আদি পরিবর্তনকারী কোষ। আচ্ছা, এখন এই প্রোক্যাম্বিয়ামের আর কি কাহিনী করবে দেখো। মনে করো এটা ছিল প্রোক্যাম্বিয়াম, এটা হলো সেই প্রোক্যাম্বিয়াম। এখন এই বিভাজিত হলে, এটা যখন বিভাজিত হবে, বিভাজিত হয়ে যে কোষটা তৈরি করলো, একবার বিভাজন ঘটালো, এখান থেকে দেখেন, এ ধরো মাঝ বরাবর বিভাজন ঘটালো, যখনই মাঝ বরাবর বিভাজন ঘটাবে তখন এর একটার নাম হয়ে যাবে ক্যাম্বিয়াম। এখন আর আদি না, দ্বিতীয় স্টেপে পরিবর্তনকারী কোষ, তাই এর নাম ক্যাম্বিয়াম। তাই এর নাম কি? ক্যাম্বিয়াম। বুঝা যাচ্ছে? আচ্ছা, আর আরেকটা থেকে গেল, তার নাম হলো জাইলেম অথবা ফ্লোয়েম। হয় জাইলেম তৈরি করবে, নাহলে ফ্লোয়েম তৈরি করবে। ঠিক আছে, এখন একদিকে ধরো জাইলেম তৈরি করছে, অপর দিকে ফ্লোয়েম তৈরি করতে পারে। যদি অপর দিকে ফ্লোয়েম তৈরি করে, তাহলে কি অবস্থা হলো চিন্তা করো।
এইটা ছিল মনে করো ক্যাম্বিয়াম, এই পাশে ধরো জাইলেম তৈরি করছে, এই পাশে ফ্লোয়েম তৈরি করলো আবার বিভাজিত হয়ে। তাহলে এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম, এটা হলো ফ্লোয়েম, মাঝেরটা হলো ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কিন্তু ভাজক টিস্যুর মতোই কাজ করে, তাই সে আবার বিভাজিত হতে পারে, আবার বিভাজিত আরেকটা জাইলেম বা আরেকটা ফ্লোয়েম তৈরি করতে পারে। তাহলে চেহারাটা কেমন হবে একটু খেয়াল করো। তাহলে মনে করো এখানে একটা অন্যভাবে, তাহলে আবার বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে ধরো এই পাশেও বিভাজিত হয়েছে, হয়ে এখানেও দুইটা ফ্রেম তৈরি করলো, এখানেও মনে করো দুইটা ফ্রেম তৈরি করলো। এখন এদের নামটা কি হবে? প্রথমে যেটা আছে সেটার নাম হবে প্রোটোজাইলেম, এর নাম হবে প্রোটোজাইলেম। প্রোটো মানে আদি জাইলেম, মানে প্রথমে তৈরি হয়েছে, তাই প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। আর এটার নাম প্রোটোফ্লোয়েম, প্রোটোফ্লোয়েম। তারপরে দেখো এইটার নাম কি? মেটা, এটার নাম হলো মেটাজাইলেম, এর নাম হলো মেটাজাইলেম, মেটাজাইলেম। এটার নাম মেটাফ্লোয়েম। এইভাবে কিন্তু বারবার বিভাজিত হয়ে আচ্ছা বলো কোথায় বুঝিনি, বুঝছো? এইটুকু সবাই বুঝছো কিনা আগে বলো। হ্যাঁ, ক্যাম্বিয়াম কোষটা ক্যাম্বিয়াম হলো এর বৈশিষ্ট্যগত ভাবে ক্যাম্বিয়াম হলো ভাজক টিস্যু, মানে ক্যাম্বিয়াম হলো এক ধরনের ভাজক টিস্যু, কিন্তু এই ক্যাম্বিয়াম কোষটা ভাজক টিস্যুটাই বিভাজিত হওয়ার সময় বিশেষ এক ধরনের কোষ তৈরি করে যেটা পরিবর্তনকারী নাম দিয়েছে। কেন? কারণ এই হলো স্বাভাবিক ভাজক টিস্যু থেকে ভিন্ন রকম দেখতে হয়, আকৃতিতে বড় হয়, তো এই জন্য এর একটা আলাদা নাম দিতে হবে, তাই এর নাম দিয়েছে পরিবর্তনকারী কোষ। তাই এর নাম দিয়েছে কি? পরিবর্তনকারী কোষ। আর ওই পরিবর্তনকারী কোষই কিন্তু বিভাজিত হয়ে জাইলেম ফ্লোয়েম তৈরি করছে। এখন দেখো বইয়ের ভাষাটা খুব সহজে বুঝতে হবে। বইয়ে দেখো লেখা আছে কি? প্রোক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। আর দেখো তো প্রোক্যাম্বিয়াম কি তাই করেছে না? জাইলেম ফ্লোয়েম, জাইলেমও তৈরি করছে, ফ্লোয়েমও তৈরি করছে, ক্যাম্বিয়ামও তৈরি করছে না? কারণ এটা কি ক্যাম্বিয়াম, তাহলে এই কোষটা প্রোক্যাম্বিয়াম ছিল, এই বিভাজিত ক্যাম্বিয়াম তৈরি করছে, তাই না? তারপরে জাইলেম তৈরি করছে, এই ক্যাম্বিয়াম আবার বিভাজিত হয়ে ফ্লোয়েম তৈরি করছে। তাহলে কি প্রোক্যাম্বিয়াম কিন্তু তিনটা জিনিস তৈরি করে, ক্যাম্বিয়াম তৈরি করে, জাইলেমও তৈরি করে, ফ্লোয়েমও তৈরি করে। বুঝা যাচ্ছে কি? সমস্যাটা নাই কারণ? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি এরপরে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম উদাহরণ লাগবে। গ্রাউন্ড মেরিস্টেমের বাংলা অর্থ হলো ভিত্তি ভাজক টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেমের বাংলা অর্থ কি? ভিত্তি ভাজক টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেমের বাংলা অর্থ হলো ভিত্তি ভাজক টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেমের বাংলা অর্থ কি? ভিত্তি ভাজক টিস্যু। আমরা আশা করি যে তোমাদের ইয়ে হয়ে যাবে, 8 অধ্যায় শেষ করে আবার সেকেন্ড পার্টের কি আছে 3 না 5 পরীক্ষায় যাদের 3 আছে 3 4 5 আচ্ছা 4 তো হইছে, 3টাই ছোট আছে, 3টাই আগে শেষ করে নেবো, কারণ শেষের দিকের থেকে দেওয়ার সম্ভাবনা কম থাকে, প্রথম দিক থেকে বেশি দেয়, কারণ ওদের কলেজে অনেক সময় শেষ শেষ হয় না, ক্লাসটা হয় না, হয়ে যাবে 3টা আগে শেষ করে দেবো। এটা সব লেখা পড়ছে তোমাদের তো এমনি তো আসলে তো ফার্স্ট ইয়ার পরীক্ষা তো বেখাপ্পা করে, যেমন আমরা তো ঠিকই মনে করো যে 14টা অধ্যায়ের মধ্যে 8টা শেষ করে ফেলছি। হ্যাঁ, তাহলে তো মানে ফার্স্ট ইয়ারে নিয়ম কি যে হওয়া উচিত হলো 7টা অধ্যায়ের পরীক্ষা, তাই কি না? ফার্স্ট ইয়ারে 7টা অধ্যায় পরীক্ষা হওয়া উচিত, কিন্তু তা না হয় কি করে যে একটু বেশি করে দেয়, তাই না? আমরা তো সেকেন্ড ইয়ারে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু 7 অধ্যায় পার হয়ে 8ও পার হয়ে গেছে, এটা 9 চলছে, তো আর কলেজে 8 চলছে না, মানে নবম, হ্যাঁ এই হিসেবে 9তম আর কি। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এবার আমরা আসি যে গ্রাউন্ড মেরিস্টেমটা কি? ভিত্তি ভাজক টিস্যু। তো বলছে যে ভিত্তি ভাজক টিস্যুর ক্ষেত্রে বলছে শীর্ষত ভাজক টিস্যু যে কোষ বারবার বিভাজিত উদ্ভিদের ত্বক মূল ভিত্তি, তথা হলো উদ্ভিদের মূল ভিত্তি বলতে কর্টেক্স, যেটা হলো প্রাচীর। কর্টেক্সের বাংলা অর্থ কি? প্রাচীর, বাইরের দিকে থাকে, তাই এর নাম হলো প্রাচীর। মজ্জা তৈরি করে, মজ্জা রশ্মি তৈরি করে। তাহলে এটা কিন্তু শীর্ষত ভাজক টিস্যুই এই কাজটা করে থাকে। তাহলে এটাকেই বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম।
এবার দেখো পরের পৃষ্ঠায় ভাজক টিস্যু স্থির টিস্যুর পার্থক্য, এটা সৃজনশীল হিসেবে পড়তে হবে। ভাজক টিস্যু স্থির টিস্যুর পার্থক্য সৃজনশীল হিসেবে পড়তে হবে। এখানে তো কোনো সমস্যা থাকার কথা না, নাকি? হ্যাঁ, পড়ে দেখবা, আগামী দিন আবার বলবা যে কোথাও সমস্যা আছে কিনা। ভাজক টিস্যু সম্পর্কে তো জেনেইছো, ভাজক টিস্যু থেকেই স্থির টিস্যু সৃষ্টি হয়, তাই কিনা? তো এখানে তো অনেকগুলো আছে, 6টা মুখস্থ করলেই হবে। পার্থক্যটা যে কোনো 6টা মুখস্থ করলেই হবে। সরল টিস্যু জটিল টিস্যু থেকে কোনো কোশ্চেন হয় না, এটা বাদ। তবে জটিল টিস্যু তো আমরা জানি, তাই না? সরল টিস্যু মানে একই ধরনের কোষ দিয়ে গঠিত, আর জটিল টিস্যু ভিন্ন ভিন্ন ধরনের, তাই না? এটা হলো জটিল টিস্যু। টিস্যু তন্ত্র থেকে 3য় নম্বর লাইনে এমসিকিউ আছে, বিজ্ঞানী স্যাক্সের মধ্যে টিস্যুর অবস্থান ও কার্যের উপর ভিত্তি করে টিস্যুকে 3টি ভাগে ভাগ করা যায়। সাল লাগবে না। আচ্ছা, তাহলে কি এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর কি সময় আছে তোমাদের? তাহলে থাক, আগামী দিন হলো টিস্যু তন্ত্র শেষ করলে পরে পরিবহন করা লাস্ট শেষ করে। তাহলে পড়াগুলো কিন্তু ধরবো সবাইকে, হ্যাঁ, পড়াগুলো সবাই পড়ে আসবে।